রামিসা ধর্ষণ হত্যায় সোহেল স্বপ্না দম্পতির মৃত্যুদণ্ড ডেথ রেফারেন্স শুনানিতে রোববার থেকে বিশেষ বেঞ্চ গঠনের নির্দেশ প্রধান বিচারপতির। রামিসার ধর্ষণ হত্যা মামলার রায়কে ঐতিহাসিক বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। ৩ মাসেই কার্যকর জানালেন আইনমন্ত্রী। রায়ে সন্তুষ্ট উভয় পক্ষ। সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু। দেশে বিদ্যুতের ঘাটতি নেই দাবি মন্ত্রীর। দুর্গম এলাকায় সোলার প্যানেলের মাধ্যমে সরবরাহের আশ্বাস। এবং ১০০ দিন আশাব্যঞ্জক হলেও আইনের শাসন প্রতিষ্ঠায় পিছিয়ে সরকার, বলছে টিআইবি। মানবাধিকার ও তথ্য প্রাপ্তি নিশ্চিতের দাবি। আসসালামু আলাইকুম, মোহনা সংবাদে সবাইকে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদে আছি আমি তাসমিয়া জেরিন। রাজধানীর পল্লবীতে শিশু রামিসার ধর্ষণ হত্যা মামলায় সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্নাকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেহীন এ রায় দেন। বিচারক তার পর্যবেক্ষণে বলেন, 2 আসামির অপরাধ সংশোধনযোগ্য নয়। দৃষ্টান্তমূলক শাস্তি না হলে আদালত প্রশ্নবিদ্ধ হবে। এমদাদুল হক খানের প্রতিবেদন। নিষ্পাপ হাসি, বুক ভরা স্বপ্ন, কিন্তু এখন সবই শেষ। শিশু রামিসার হাতে থাকার কথা ছিল রঙিন পেন্সিল আর রূপকথার বই। এর বদলে নির্মম হিংস্রতা কেড়ে নেয় তার ছোট্ট প্রাণ। ধর্ষণের শিকার হয় অবশ শিশু। রায় ঘোষণার আগে আলোচিত এ মামলায় অভিযুক্ত সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্নাকে আদালতে হাজির করে পুলিশ। কড়া নিরাপত্তায় নেওয়া হয় এজলাসে। জনাকীর্ণ আদালতে দেশব্যাপী আলোড়ন সৃষ্টি করা এ মামলার রায় পড়া শুরু করেন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেহীন। প্রায় পৌনে 1 ঘণ্টার এ রায়ে রামিসাকে ধর্ষণ ও হত্যার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় প্রধান অভিযুক্ত সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দেন আদালত। একই সঙ্গে সোহেল রানার 5 লাখ টাকা জরিমানা ও স্বপ্নাকে 2 লাখ টাকা জরিমানা করেন আদালত। আদালত রায়ের পর্যবেক্ষণে বলেন, এটি অমানবিক অপরাধ। উপযুক্ত শাস্তি না হলে আদালত ব্যর্থ হবে। ধর্ষণ শুধু পরিবার নয়, পুরো সমাজকে ব্যথিত করে। এ অপরাধ সংশোধনের যোগ্য নয়। এদের কাছে শিশুরা নিরাপদ নয়। পরে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলেন, এ রায় দৃষ্টান্ত হয়ে থাকবে। আদালত 2 আসামিকে ফাঁসি দিয়েছেন, তা কার্যকর করে নজির স্থাপন করতে হবে। যে অপরাধ সে করেছে সেই জন্য তাকে আদালত সর্বোচ্চ শাস্তি, তাকে মৃত্যুদণ্ড আদেশ প্রদান করেছেন। নৃশংসভাবে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। সেটা আমাদের দেশের যে শিশুরা আছে তাদেরও যে একটা বিষয় এখানে আমাদের এই হত্যার মধ্যে দিয়ে, ধর্ষণের মধ্যে দিয়ে দেশের নিরাপদ নয়। অতএব এটাও একটা বিষয় এবং এই বিচারের মধ্য দিয়ে একটা দৃষ্টান্তমূলক শাস্তির মধ্য দিয়ে দেশের মানুষের মনে যেরকম মানুষের মধ্যে একটা আশার সঞ্চার করা এবং আমাদের শিশু বাচ্চাদেরকে এই ধরনের নৃশংস ঘটনা থেকে যেন আগামী দিন রক্ষা করা যায় এবং ধরনের ঘটনা না ঘটে, এই বিচারটা একটি দৃষ্টান্তমূলক ঘটনা হিসাবে, শাস্তি হিসাবে পরিগণিত হবে। রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের আইনজীবী মুসা কালিমুল্লাহ বলেন, আসামি নিজেই দোষ স্বীকার করেছেন, কাজেই তিনি অপরাধী। রায়ে ন্যায় বিচার হয়েছে। এই আসামি সোহেল রানা নিজেকে দোষী দাবি করে আদালতের নিকট ক্ষমা প্রার্থনা করেছেন। যেহেতু এই আসামি আদালতের নিকট 164 ধারা জবানবন্দিও দিয়েছিল এবং মাননীয় বিচারিক আদালতের নিকটও সে নিজেকে দোষ স্বীকার করে অনুকম্পা চেয়েছে, সেহেতু এই আসামি এই কথিত চাঞ্চল্যকর ঘটনার সাথে এই সংশ্লিষ্ট নিজেই স্বীকার করেছে এবং সে ছাপা সাক্ষী দেয় নেই। আমি যেহেতু সে ছাপা সাক্ষী দেয় নেই, তার মানে সে অপরাধী। যে অপরাধী প্রকৃত তার সাজা পেয়েছে, ন্যায় বিচার নিশ্চিত হয়েছে আমি মনে করি। রামিসার প্রতি নৃশংসতা শুধু একটি পরিবারের স্বপ্নভঙ্গ নয়, চেনা সমাজের বুকে এক বিশাল ক্ষত। ঘটনার 20 দিনের মধ্যে ট্রাইব্যুনালের এই রায় ঘোষণা দেশের বিচার ব্যবস্থায় নজির হয়ে থাকবে। এমদাদুল হক খান, মোহনা সংবাদ, ঢাকা। রামিসা ধর্ষণ হত্যা মামলা সহ নারী ও শিশু বিষয়ক মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানির জন্য রোববার থেকে প্রধান বিচারপতি হাইকোর্টে বিশেষ বেঞ্চ গঠনের নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। এদিকে রামিসা হত্যা মামলার রায়কে বিচারিক ও পুলিশের তদন্তের ইতিহাসে ঐতিহাসিক মাইল ফলক হিসেবে অভিহিত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ চৌধুরী। আর 3 মাসের মধ্যে এই রায় কার্যকর সম্ভব বলে জানিয়েছেন আইনমন্ত্রী।
শামীমুজ্জামানকে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন মুদাসসির আলী। আলোচিত শিশু রামিসা ধর্ষণ হত্যা মামলার রায়ে প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রীকে মৃত্যুদণ্ড দেন আদালত। তবে আইনি প্রক্রিয়া হিসেবে এখনই এ রায় কার্যকর হচ্ছে না। হাইকোর্টে হবে ডেথ রেফারেন্সের শুনানি। এছাড়াও আসামি পক্ষ আপিল করলে তা নিয়েও হবে আইনি প্রক্রিয়া। রায়ের পরেই দ্রুত রাষ্ট্রপক্ষ পরবর্তী আইনি ধাপ সম্পন্ন করবে বলে জানালেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। অ্যাটর্নি জেনারেল অফিসের পক্ষ থেকে আমাদের অবস্থান হচ্ছে আমরা দ্রুততম সময়ে রেকর্ড প্রাপ্তির পরে প্রাসঙ্গিক যে কাজগুলো আছে সে কাজগুলো সম্পন্ন করা, এবং আমরা চেষ্টা করব যে এই প্রক্রিয়াটা সম্পন্ন হলে যত দ্রুত সম্ভব আপিলটা নিষ্পত্তি করার উদ্যোগ গ্রহণ করব। পরে প্রধান বিচারপতি জুবায়ের রহমান নারী ও শিশু বিষয়ক মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানির জন্য হাইকোর্টে বিশেষ বেঞ্চ গঠনের নির্দেশ দিয়েছেন বলে জানান অ্যাটর্নি জেনারেল। বেঞ্চটি কার্যকর হবে আগামী রোববার। নারী এবং শিশু নির্যাতন দমন আইনের অধীনে এই জাতীয় মামলা অর্থাৎ শিশু রামিসা, আসিয়া, এই সমস্ত মামলাগুলো শুনানির জন্য হাইকোর্টে একটি সুনির্দিষ্ট বেঞ্চ উনি গঠন করবেন, যেটা আগামী রবিবার থেকে কার্যকর হবে। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ রামিসা হত্যার রায়ে প্রতিক্রিয়া একে ঐতিহাসিক মাইলফলক হিসেবে আখ্যায়িত করেন। বাংলাদেশের এই বিচারিক ইতিহাসে এবং পুলিশের গ্রেপ্তার এবং তদন্তের কার্যক্রমের ইতিহাসে এটা একটা মাইলফলক। এভাবেই আমরা ইনশাআল্লাহ জনপ্রত্যাশা অনুযায়ী দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই। আর ৩ মাসের মধ্যে রামিসা ধর্ষণ হত্যা মামলার রায় কার্যকর সম্ভব বলে জানান আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। আগামী ৩ মাসের মধ্যে করা সম্ভব যদি সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ এটাকে প্রায়োরিটি দিয়ে শুনানি করেন। হাইকোর্টে আইনের প্রতিটি ধাপ অনুসরণ করেই রায় কার্যকর হবে বলে জানান তিনি। যত দ্রুত সময়ের মধ্যে সম্ভব আমরা এটা নিষ্পত্তি করার চেষ্টা করব। মুদাসসির আলী, মোহনা সংবাদ, ঢাকা। কতদিন শিশু রামিসার হত্যা মামলার আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ডের রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা। সেই সঙ্গে দ্রুত রায় কার্যকরের দাবি জানিয়েছেন তিনি। এদিকে আলোচিত এই রায়কে স্বাগত জানিয়েছে সাধারণ মানুষ। তাদের মতে এ রায় শিশু নির্যাতন ও হত্যার মতো নৃশংস অপরাধের বিরুদ্ধে একটি শক্ত বার্তা হিসেবে কাজ করবে। বিস্তারিত নাজমুল ইসলামের প্রতিবেদনে। শিশু রামিসা হত্যা মামলার রায় ঘিরে মহানগর দায়রা জজ আদালতে ছিল টানটান উত্তেজনা ও থমথমে পরিবেশ। বহুল আলোচিত এ মামলার রায় প্রত্যক্ষ করতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে সাধারণ মানুষ আদালত প্রাঙ্গণে ভিড় জমান। মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালিকিনের আদালতে রায় ঘোষণার পরপরই আদালত থেকে বের হয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শিশু রামিসার বাবা। আমি সম্পূর্ণ সন্তুষ্ট এবং আমাদের প্রধানমন্ত্রী যে আশ্বাস দিয়েছিলেন সেই সময়ের ভিতরে আমি আমার মেয়ের বিচার পেয়েছি। আমার রামিসার সুষ্ঠু বিচার পাওয়ার জন্য যে সাহায্য সহযোগিতা আমাদেরকে মনোবল দিয়েছেন তার জন্য আমি তাদের প্রত্যেকের কাছে কৃতজ্ঞ। এদিকে অভিযুক্ত সোহেল ও স্বপ্না আক্তারের ফাঁসির রায়ে সন্তোষ প্রকাশ করেন উপস্থিত জনতা। তাদের মতে এ রায়ের মাধ্যমে বিচার বিভাগের প্রতি আস্থা আরও সুদৃঢ় হয়েছে। বিচারের কোনো আদালত থেকে উনি যেন কোনো ফাঁক ফোকরে যেন বেরিয়ে না যেতে পারে। যা আমরা শুনেছি যে ফাঁসির রায় হয়েছে, কিন্তু আমরা সবচেয়ে খুশি হব যদি এটা কার্যকর হয়। খুশি, অনেক খুশি বাবা। একটা মারি ফেলালে তাহলে মানুষের ভয় হবো, আর এমন করবো না। আমার মনে একটা আবেগ যে দুজনের ফাঁসি হয়েছে, এটা আমরা খুব খুশি হয়েছি, সারা বাংলাদেশ যে খুব খুশি হয়েছে। শিশু রামিসা হত্যা মামলার রায় দ্রুত কার্যকরের মাধ্যমে দেশে আইনের শাসন আরও সুদৃঢ় হবে বলে মনে করছেন সাধারণ মানুষ। নাজমুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে হত্যাযজ্ঞের মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় বাড়িয়ে 10 অগস্ট দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল। দুপুরে বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এক নতুন এ দিন ধার্য করেন। একই ট্রাইব্যুনালে 2016 সালে কল্যাণপুরে জাহাজবাড়িতে জঙ্গি আখ্যা দিয়ে 9 জন হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনা সহ 8 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি হবে। এদিকে ট্রাইব্যুনাল 2-এ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সহ 4 জনের বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন করবে প্রসিকিউশন। সকালে এসব মামলার গ্রেফতারকৃতদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। সারা দেশে বিদ্যুতের ঘাটতি নেই বলে দাবি করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী
ইকবাল হাসান মাহমুদ টুকু। ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে তিনি এ দাবি করেন। এ সময় তিনি দেশের সকল বিদ্যুৎ কেন্দ্রগুলো দ্রুত সচল করার পাশাপাশি দুর্গম এলাকায় সোলার প্যানেলের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহের আশ্বাস দেন। আরও জানাচ্ছেন বিজন কুমার। জাতীয় সংসদ দেশের বর্তমান অর্থনীতির নানামুখী চ্যালেঞ্জের অন্যতম একটি খাত হল বিদ্যুৎ জ্বালানি। জ্বালানি সংকট, উৎপাদন ব্যয় বৃদ্ধি এবং অবকাঠামোর সীমাবদ্ধতার কারণে এই খাতকে ঘিরে উদ্বেগ ক্রমেই বাড়ছে। এরই মধ্যে দেশের বিভিন্ন এলাকায় সময় সময় শোনা যাচ্ছে লোডশেডিং এর অভিযোগ। এমন বাস্তবতা উল্লেখ করে ত্রয়োদশ সংসদের দ্বিতীয় অধিবেশনে প্রশ্ন তোলেন সদস্যরা। এ সময় সংসদ সদস্যরা বলেন, খুলনায় রামপাল বিদ্যুৎ কেন্দ্র থাকলেও স্থানীয়রা লোডশেডিংয়ে ভোগান্তি পোহাচ্ছে। বগুড়ার চরাঞ্চলে বিদ্যুৎ সংযোগ নিয়েও প্রশ্ন করেন তারা। বর্তমান তীব্র দাবদাহের কারণে দেশ জুড়িয়া বিদ্যুতের চরম ঘাটতি ও লোডশেডিং দেখা দিয়েছে। লোডশেডিং এর কারণে সেখানে ব্যবসা বাণিজ্য এবং শিল্প উৎপাদন কেন্দ্রে যে ক্ষতি হচ্ছে, সেই ক্ষতি থেকে উত্তরণের জন্য কোনো ধরনের পরিকল্পনা আছে কিনা। পার্বত্য অঞ্চলে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের কার্যকর ব্যবস্থা নিতেও মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন সংসদ সদস্যরা। পার্বত্য এলাকায় বিদ্যুৎ সংযোগ টেম্পোরারি দেখানোর জন্য যে আমরা সব এলাকায় সম্পূর্ণ বিদ্যুতায়ন করেছি। জবাবে বিদ্যুৎ মন্ত্রী বলেন, দেশে গ্যাসের সংকট থাকলেও বিদ্যুৎ সংকট নেই। আমাদের বিদ্যুতের ঘাটতি নাই, লোডশেডিং এর ডেফিনিশনটা একটু পরিবর্তন করতে হবে। এ সময় খুলনা সহ সারা দেশে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে সবগুলো বিদ্যুৎ কেন্দ্র সচল করার কাজ চলমান রয়েছে বলেও জানান তিনি। খুলনার জন্য দুটো পাওয়ার স্টেশন তৈরি করা হয়েছে রূপসাতে, সেই দুটা পাওয়ার স্টেশন চলছে না গ্যাসের অভাবে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় ভোলার থেকে গ্যাস এনে ওই দুইটা বিদ্যুৎ কেন্দ্র চালু করব। পাশাপাশি দুর্গম পার্বত্য এলাকায় সোলার প্যানেলের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহের আশ্বাসও দেন মন্ত্রী। দুর্গম এলাকায় বিদ্যুতায়ন করার জন্য সোলার এনার্জির দিকে আমরা দৃষ্টিপাত করেছি। সংসদের চলতি অধিবেশনের জন্য সেলিমা রহমান, ডাক্তার এম ওসমান ফারুক, জয়নুল আবেদিন এবং শাহজাহান চৌধুরী সহ 5 সদস্যের চেয়ারম্যান প্যানেল মনোনয়ন দেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। বিজন কুমার, মোহনা সংবাদ, ঢাকা। 1.5 দশকের ফ্যাসিবাদী শাসনে গণতান্ত্রিক ও রাজনৈতিক অধিকার হরণের পাশাপাশি শিক্ষা ব্যবস্থাকেও ধ্বংস করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে কর্মমুখী ও টেকনিক্যাল শিক্ষা বিষয়ক কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে কথা বলেন তিনি। শরৎ নির্ভর না হয়ে দক্ষ এবং কর্মমুখী শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার তাগিদ দেন প্রধানমন্ত্রী। আরও জানাচ্ছেন শামীমুজ্জামান চৌধুরী। রোববার সকালে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে কর্মমুখী ও টেকনিক্যাল শিক্ষা বিষয়ে শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়, যার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, শিক্ষা দীক্ষা, জ্ঞান বিজ্ঞান ও প্রযুক্তিতে নিজেদের প্রস্তুত রাখতে না পারলে আগামী দিনে বৈশ্বিক চ্যালেঞ্জে টিকে থাকা কঠিন হয়ে পড়বে। আমাদেরকে একটি জ্ঞানভিত্তিক রাষ্ট্র এবং সমাজ গড়ে তুলতে হবে। নিশ্চয়ই শিক্ষায়, দীক্ষায়, জ্ঞানে, বিজ্ঞানে, প্রযুক্তিতে নিজেদেরকে প্রস্তুত রাখতে না পারলে আমি মনে করি আগামী দিনে বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকা মনে হয় কষ্টকর হয়ে পড়বে। সরকার প্রধান বলেন, দেশের আধুনিক ও প্রযুক্তি নির্ভর উচ্চশিক্ষা বিস্তারে জাতীয় বিশ্ববিদ্যালয় সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। দেশে আধুনিক এবং প্রযুক্তি নির্ভর উচ্চশিক্ষা বিস্তারে জাতীয় বিশ্ববিদ্যালয় সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, কারণ সারা দেশে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজের সংখ্যা 2000-এরও বেশি। এইসব প্রতিষ্ঠানে বর্তমানে কম বেশি 40 লাখের মতন শিক্ষার্থী অধ্যয়ন করছে। ইতিমধ্যে 1 কোটিরও বেশি শিক্ষার্থী উচ্চশিক্ষা গ্রহণ করেছেন পর্যায়ক্রমিকভাবে। বিশ্ব এখন চতুর্থ শিল্প বিপ্লবে প্রবেশ করেছে উল্লেখ করে সরকার প্রধান বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অবাধ প্রসার ও ব্যবহার বর্তমানে মানুষের জন্য নানামুখী চ্যালেঞ্জ তৈরি করছে। বিশ্ব এখন চতুর্থ বিপ্লবের যুগে প্রবেশ করছে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অবাধ প্রসার ও ব্যবহার বর্তমানে মানুষের জন্য নানামুখী চ্যালেঞ্জ তৈরি করেছে। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। 71-এর স্বাধীনতা বিরোধী শক্তি এবং ফ্যাসিবাদী গোষ্ঠী এক হয়ে দেশপ্রেমিক সরকারকে উৎখাতের ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান।
সকালে এক অনুষ্ঠানে বিএনপির নেতৃত্বে ভবিষ্যৎ সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় জানান তিনি। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, জিয়াউর রহমান যে বাংলাদেশ সৃষ্টি করতে চেয়েছিলেন এবার এমন দেশই গড়ে তোলা হবে। মফিউর রহমানের রিপোর্ট। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্মের আয়োজনে রাষ্ট্র বিনির্মাণের মুক্তিযোদ্ধাদের করণীয় শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে স্মৃতিচারণ করেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মুক্তিযোদ্ধারা। সিপাহী জনতা তারা ক্যান্টনমেন্ট থেকে জিয়াউর রহমানকে তারা মুক্ত করে। যে কয়েকটা ফাউন্ডেশন উনি গড়ে দিয়েছিলেন আজকে থেকে ৪৫ বছর আগে, আজকেও সেই ভিত্তিতেই বাংলাদেশ অগ্রসর হচ্ছে। বিগত আওয়ামী সরকার প্রকৃত মুক্তিযোদ্ধাদের হেয় করেছে উল্লেখ করে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী বলেন, এর মাধ্যমে রাজনৈতিক ফায়দাও হাসিল করেছে ফ্যাসিস্ট দলটি। বিগত 17 বছরে বহু অমুক্তিযোদ্ধাদের মুক্তিযোদ্ধা তালিকায় অন্তর্ভুক্ত করার মাধ্যমে এক প্রকার মুক্তিযোদ্ধাদের অর্থাৎ আপনাদেরকে, জাতির শ্রেষ্ঠ সন্তান আপনারা, আপনাদেরকে হেয় প্রতিপন্ন অপমান করা হয়েছে বলে আমি মনে করি। আর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান বলেন, বীর মুক্তিযোদ্ধাদের প্রকৃত সম্মান নিশ্চিতে প্রকল্প হাতে নেওয়া হয়েছে। নতুন সরকারকে নিয়ে ষড়যন্ত্রের অভিযোগও করেন তিনি। একদিকে ৭১-এ যারা এই মহান মুক্তিযুদ্ধের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন তারা, আর একদিকে যারা এই দেশটাকে লন্ডভন্ড করে দিয়ে পালিয়েছে সেই ফ্যাসিবাদ, এরা এক হয়েছে দেশপ্রেমিক সরকারকে হটানোর জন্য। জিয়াউর রহমানের স্বপ্নের বাংলাদেশ গড়ার যে সুযোগ তৈরি হয়েছে তা যে কোনো মূল্যে বাস্তবায়ন অঙ্গীকার করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবনের যে আদর্শ, সেই আদর্শ আমাদের জীবনে রূপান্তরিত করে আমরা তার আদর্শে বাংলাদেশকে গড়ে তুলি। সেই প্রচেষ্টাকে সফল করার জন্য আমরা শৃঙ্খলা, সততা এবং দেশপ্রেম দিয়ে বাংলাদেশকে গড়ে তুলি। একটি গণতান্ত্রিক, সমৃদ্ধ ও নতুন বাংলাদেশ গড়ার প্রত্যাশা ব্যক্ত করেন অনুষ্ঠানের আলোচকরা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যিনি বাংলাদেশের মানুষকে স্বাধীন করেছেন। মফিউর রহমান, মোহনা সংবাদ, ঢাকা। 3 দিনের সফরে রাষ্ট্রের উদ্দেশ্যে সকালে ঢাকা ছেড়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডাক্তার খলিলুর রহমান। প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির তার সফর সঙ্গী হিসেবে রয়েছেন। আগামী 9 জুন পররাষ্ট্রমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে। সফরে ঢাকা মস্কো দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর ও শক্তিশালী করার বিষয়ে গুরুত্ব পাবে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে বৈঠকে দুই দেশের সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে। মেহেরপুরে গাংনী সীমান্তে নারী, শিশু সহ 6 জনকে ফেরত নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বিজিবি ও গ্রামবাসী প্রতিরোধের মুখে রোববার ভোরে সীমান্তের 140 নম্বর আন্তর্জাতিক পিলারের কাছ থেকে তাদের ফেরত নিয়ে যায় বিএসএফ। পুশিন ঠেকাতে সিলেট ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকায় তৎপর রয়েছে বিজিবি। জনসম্পৃক্ততায় সীমান্ত জনপদ রাতের বেলায় মাইকিং করতে দেখা যায়। পাশাপাশি সীমান্তবর্তী এলাকার সাধারণ মানুষদের সাথে নিয়ে সীমান্ত টহল জোরদার করা হয়েছে। শনিবার রাতে সীমান্ত জুড়ে টহল জোরদার এবং গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে বিজিবি। সেই সঙ্গে সীমান্ত জনপদের লোকজনকে পুশ ইনের ব্যাপারে সতর্ক থাকতে অনুরোধ জানিয়েছে বিজিবি। সরকারের 100 দিন আশাব্যঞ্জক হলেও দেশ আইনের শাসন প্রতিষ্ঠায় পিছিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন টিআইবি নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। সকালে ধানমন্ডিতে 100তম দিন সুশাসন প্রতিষ্ঠা ও দুর্নীতি বিরোধী প্রতিশ্রুতি বাস্তবায়ন শীর্ষক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে। টিআইবি বলছে, দুর্নীতি দমন, মানবাধিকার রক্ষা ও তথ্য পাওয়ার অধিকার নিশ্চিতে সরকারের ব্যর্থতা রয়েছে। মনিরুল ইসলামের প্রতিবেদন। নানামুখী চাপ নিয়ে দায়িত্ব গ্রহণ করেছে বিএনপি সরকার। এরই মধ্যে পার করেছে 100 দিন। এই ধারাবাহিকতায় সরকারের 100 দিনের মূল্যায়ন করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, টিআইবি। সরকার যখন দায়িত্ব নিয়েছে এবং এখনো পর্যন্ত যে দেশীয় এবং আন্তর্জাতিক পরিস্থিতি, সেখানে অর্থনৈতিক অস্থিতিশীলতার বিষয়টি অস্বীকার করার উপায় নেই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সরকারের প্রথম 100 দিনকে সামগ্রিকভাবে আশা জাগানিয়া ও সম্ভাবনাময় হিসেবে মূল্যায়ন করেছে সংস্থাটি। পাশাপাশি সুশাসন, দুর্নীতি প্রতিরোধ এবং জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার ক্ষেত্রে সুনির্দিষ্ট পথরেখা ও কার্যকর উদ্যোগের ঘাটতিকে উদ্বেগজনক হিসেবে দেখা হচ্ছে। সরকারের 100 দিন একদিক থেকে আশা জাগানিয়া ও সম্ভাবনাময়, তবে
অন্যদিকে যেটা আমরা দেখছি সুশাসন, দুর্নীতি প্রতিরোধ এবং বিশেষ করে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠান প্রত্যাশা পূরণে সুনির্দিষ্ট পথরেখা বা উদ্যোগের ঘাটতি বিবেচনায় উদ্বেগজনক একটা অবস্থা আমরা দেখতে পাচ্ছি। টিআইবি বলছে, ইতিবাচক দিক থাকলেও কার্যকর সংসদ প্রতিষ্ঠার উদ্যোগ এখনো দৃশ্যমান নয়। অধিকাংশ সংসদীয় কমিটি গঠন না হওয়া এবং সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধন বিষয়ে সরকারের অবস্থানে অস্পষ্টতা রয়েছে। স্থানীয় সরকারের ক্ষমতায়ন এই ধরনের ধারণাগুলোর সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক। সংস্থাটির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি কিংবা হামের মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে কার্যকর আলোচনা বা উদ্যোগ দেখা যায়নি। চুক্তি যেহেতু সম্পাদিত হয়ে গেছে, সেটি আলোচনা করাটা সংসদের দায়িত্ব। সংসদ সদস্যদের গাড়িতে শুল্ক ছাড় সহ প্রধানমন্ত্রীর নিরাপত্তা ইস্যুতে বিশেষ উদ্যোগগুলোকে ইতিবাচক বলছে টিআইবি। শুল্কমুক্ত গাড়ির বিষয়গুলো বলা হয়েছে প্লট। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। দেশ জুড়ে গেল ২৪ ঘন্টায় হাম ও উপসর্গে আরও ৭ শিশু মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে আক্রান্ত হয়েছে ১,২৮৭ জন। এর মধ্যে ঢাকা বিভাগে ৪ জন, চট্টগ্রাম, ময়মনসিংহ ও খুলনা বিভাগে ১ জন করে মোট ৩ জনের মৃত্যু হয়েছে। গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত সারা দেশে মোট ৬২০ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি হয়েছে ৬৪,২৬৩ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৬০,০৮৪ জন। স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে কফিনবন্দি হয়ে নিজ ভূমে ফিরলেন লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত সাতক্ষীরার ২ প্রবাসী। গভীর রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় ২ প্রবাসীর মরদেহ। সেখানে সরকারের পক্ষ থেকে নিহতদের স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। রোববার সকালে তাদের মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছালে হৃদয় বিদারক পরিবেশের সৃষ্টি হয়। স্বজনদের বুক ফাটা কান্না আর আহাজারিতে ভারী হয়ে ওঠে আকাশ বাতাস। আমরা দুটো মানুষ আসার কোনো চলতে পারিনি, কাজ কাম করি, খাওয়ার ক্ষমতা নেই। আমার দুটো এরকম থেকে গেছে, তাই চাই আমার পরবর্তী দাবি জানাচ্ছি সরকারের কাছে যেন তার পরিবারটা পাশে দাঁড়ান, ঋণগুলো পরিশোধ করতে পারে, তার জন্য একটু সুব্যবস্থা করেন। আর তার 2টি কন্যা সন্তান আছে, বড় সন্তানটা মেয়েটা খুবই ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, তাকে জন্য চাকরি ব্যবস্থা করে দিন সরকার। সরকারের কাছে আমাদের দাবি জানাচ্ছি এলাকাবাসীর পক্ষ থেকে। স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক ঘোষিত প্রজ্ঞাপন বাতিল এবং চিকিৎসকদের ৬ দফা দাবিতে সিলেট ANAG ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা। তবে ICU ও CCU সহ জরুরি সেবাসমূহ এই কর্মবিরতির আওতামুক্ত রয়েছে। মানববন্ধন কর্মসূচিতে অংশ নেওয়া ইন্টার্ন চিকিৎসকরা বলেন, দীর্ঘদিন ধরে বিভিন্ন দাবি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করা হলেও সেগুলো কার্যকর সমাধান হয়নি। ফলে বাধ্য হয়ে তারা কর্মবিরতির মতো কর্মসূচি গ্রহণ করেছেন। এ সময় তারা দ্রুত দাবি বাস্তবায়নের আহ্বান জানান। 2 যুগ পরিত্যক্ত থাকার পর অবশেষে চালু হলো সিরাজগঞ্জের মির্জা মুরাদুজ্জামান পৌর বাস টার্মিনাল। সম্প্রতি মোহনা টেলিভিশনের এই সংক্রান্ত একটি বিশেষ প্রতিবেদন প্রচারের পর নড়ে চড়ে বসে প্রশাসন। দ্রুত সংস্কার কাজ শেষ করে মাত্র 25 দিনের মাথায় চালু করা হয়েছে টার্মিনালটি। আশরাফুল ইসলাম জয়ের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন তাহসিন তারিন। পরিবহন সেবা চালুর লক্ষ্যে 2003 সালে প্রায় 2,15 লাখ টাকা ব্যয়ে নির্মিত হয় পৌর বাস টার্মিনাল। টার্মিনালটি উদ্বোধনের পর মাত্র 3 মাস সচল ছিল। এরপর 23 বছর ধরে বন্ধ ও পরিত্যক্ত অবস্থায় পড়েছিল কোটি টাকার এই সরকারি স্থাপনা। এই জনদুর্ভোগ নিয়ে গত 9 মে মোহনা টেলিভিশনে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রচারিত হয়। সংবাদটি নজরে আসার পরপরই দ্রুত পদক্ষেপ নেন স্থানীয় প্রশাসন ও বিদ্যুৎ জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। মাত্র 25 দিনের তৎপরতায় সংস্কার করে অবশেষে সচল করা হলো টার্মিনালটি। বিগত দিন হলো বাস টার্মিনাল বন্ধ ছিল, আগুন মন্ত্রী সাহেব উঠা এবং সহযোগিতা করে জেলা প্রশাসন শহরের যানজট কারণে বাস স্ট্যান্ড চালু এখন বর্তমান হয়েছে। সিরাজগঞ্জে যে মিরপুর বাস স্ট্যান্ডার হওয়ার জন্য আমাদের যে কতটা সৌভাগ্য, যেহেতু এই যে রাস্তা যানজট নাই,
তারপর কোনো মানে বিরক্ত হয় না মানুষজন, যাত্রীদের জন্য এখন সুবিধা হয়েছে। জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু এবং সুযোগ্য জেলা প্রশাসক একটা উদ্যোগ নিয়ে মিরপুর পৌর বাস টার্মিনাল চালু করার উদ্যোগ নেয়। টার্মিনালটি চালু হওয়ায় সিরাজগঞ্জ শহরের দীর্ঘদিনের যানজট অনেকটাই কমেছে। তবে এই উদ্যোগকে স্থায়ী রূপ দিতে যাত্রীদের সহযোগিতা চেয়েছেন জেলা প্রশাসক। মোহনা টেলিভিশন আমাদের দৃষ্টিতে নিয়ে আসলো, তখন আমরা এটা বারবার ভিজিট করলাম। আমরা কয়েক দফা সভা করে সবার সম্মতি নিয়ে মির্জা মুরাদুজ্জামান মিরপুর বাস টার্মিনালটি চালু করেছি। যানজট পরিস্থিতি যাতে উন্নত হয়, শহরের মানুষ যাতে নির্বিঘ্নে চলাচল করতে পারে। সিরাজগঞ্জ শহরকে একটি আধুনিক ও পরিচ্ছন্ন শহর হিসেবে গড়ে তুলতে সব ধরনের দূরপাল্লার যানবাহন শহরের বাইরে রাখার পরিকল্পনার কথা জানালেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী। আমি চেষ্টা করতেছি সিরাজগঞ্জ শহর একটা পরিষ্কার পরিচ্ছন্ন শহর এবং শৃঙ্খলাবদ্ধ শহর। সেই জন্য বাস স্ট্যান্ড, তারপরে তোমার ট্রাক স্ট্যান্ড সব আমি শহর থেকে বের করে নিয়ে আসতেছি। মানুষ শহর থেকে এসে এখান থেকে চলে যাবে। শত কোটি টাকার সরকারি সম্পদ রক্ষা আর জনদুর্ভোগ লাঘবে মোহনা টেলিভিশনের প্রতিবেদন এবং প্রশাসনের এমন দ্রুত উদ্যোগ গণমাধ্যম ও প্রশাসনের সমন্বিত প্রয়াসের এক দৃষ্টান্ত হয়ে থাকবে, এমনটাই মনে করছেন সিরাজগঞ্জবাসী। তাহসিন তারিন, মোহনা সংবাদ। আন্তর্জাতিক প্রসঙ্গ। দক্ষিণ লেবাননের কালাউয়া, আল কাটরানি, বাইবলস, রিহান এবং দেইর ফিফা শহরে নতুন করে বিমান হামলা এবং গোলাবর্ষণ করেছে ইসরায়েল। এছাড়া বারাশিদ ও চাকরা এলাকায়ও রাতভর গোলাবর্ষণ করা হয়। এসব হামলায় সীমান্ত অঞ্চলে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। আইডিএফ এর দাবি, গেল এক সপ্তাহে তারা হিজবুল্লাহর প্রায় 150টি অবকাঠামোতে হামলা চালিয়েছে। এসব লক্ষ্যবস্তুর মধ্যে অস্ত্রাগার, কমান্ড সেন্টার, রকেট উৎক্ষেপণ কেন্দ্র এবং অন্যান্য সামরিক স্থাপনা ছিল। অন্যদিকে গাজা অব্যাহত রয়েছে ইসরায়েলি আগ্রাসন। দক্ষিণ গাজায় ইসরায়েলি হামলায় হামাসের এক কমান্ডার নিহত হয়েছেন। খেলা খবর, ক্রিকেট। বহুল প্রতীক্ষিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদের নির্বাচনের ভোট শেষে চলছে গণনা। সকাল 10টা থেকে ভোট গ্রহণ চলে বিকেল 4টা পর্যন্ত। প্রথম দিকে কোনো ভোটারই আসেননি। প্রথম ভোট পড়ে 35 মিনিট পর। 11টার পর ভোট দিয়েছেন বিসিবি অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল। ভোট দিয়েছেন ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমান এবং সাবেক ক্রিকেটার রুবেল হোসেন। ভোট গ্রহণ শেষে সন্ধ্যা 6টার মধ্যে পরিচালক পদে বিজয়ী হওয়া প্রার্থীদের নাম ঘোষণা করা হবে। এরপর সন্ধ্যা 7:30টায় অনুষ্ঠিত হবে সভাপতি এবং সহসভাপতি নির্বাচন। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। রামিসা ধর্ষণ হত্যায় সোহেল স্বপ্না দম্পতির মৃত্যুদণ্ড। ডেথ রেফারেন্স শুনানিতে রোববার থেকে বিশেষ বেঞ্চ গঠনের নির্দেশ প্রধান বিচারপতির। রামিসার ধর্ষণ হত্যা মামলার রায়কে ঐতিহাসিক বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। 3 মাসে কার্যকর জানালেন আইনমন্ত্রী। রায়ে সন্তুষ্ট উভয় পক্ষ। সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু, দেশে বিদ্যুতের ঘাটতি নেই দাবি মন্ত্রী। দুর্গম এলাকার সোলার প্যানেলের মাধ্যমে সরবরাহের আশ্বাস। এবং 100 দিন আশাব্যঞ্জক হলেও আইনের শাসন প্রতিষ্ঠায় পিছিয়ে সরকার, বলছে টিআইবি। মানবাধিকার ও তথ্য প্রাপ্তি নিশ্চিতের দাবি। দর্শক, এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়, এর আগে সন্ধ্যা 7টায় দেখবেন সংবাদ এক নজরে। এছাড়া মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।